ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া কৈডুবি সদরদি এলাকায় বেনাপোল ঢাকা রেলপথও অবরোধ করেছে বিক্ষুব্ধরা। সকাল থেকে ভাঙ্গায় ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের ৮টি পয়েন্টে অবস্থান দেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে। হামিরদি ও আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর ৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয়রা। এর আগে গত সপ্তাহেও টানা ৩ দিন একইভাবে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে ভাঙ্গা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, মহাসড়ক ও রেলপথ অবরোধে সৃষ্ট ভোগান্তির কেমন চিত্র দেখছেন? জি সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ফরিদপুর ৪ আসনের যে দুটি ইউনিয়ন হামিরদি এবং আলগীকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। আপনারা জানেন যে এই ভাঙ্গা উপজেলাটি, ফরিদপুরের ভাঙ্গা উপজেলাটি কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বিশেষ করে এই অঞ্চল দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলে প্রায় ২১টি জেলার সাথে সংযুক্ত রয়েছে। তবে এই আন্দোলনের পর থেকে কিন্তু প্রথমে সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে কিন্তু এরপরে আজকের থেকে কিন্তু রেলপথও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে ফরিদপুরের যে খুলনা ঢাকা যে মহাসড়কটি রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে আমরা দেখছি যে সকাল ৮টা থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু আন্দোলন নেমেছেন। তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আপনাদেরকে যদি একটু বিষয় ক্যামেরার মাধ্যমে দেখাই যে সকাল থেকেই কিন্তু আন্দোলনকারীরা তাদের এই আন্দোলনটি চলমান রেখেছেন এবং এই ঝিরিঝিরি বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনস্থলে আসতে শুরু করেছেন। তারা স্লোগানে যেটি বলছেন যে তারা ভাঙ্গা থেকে তারা নগরকান্দা, বিশেষ করে ফরিদপুর ২ আসনের সাথে তারা সম্পৃক্ত হবেন না এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। মূলত যেটি বলতে চাই যে ফরিদপুর যে ৪ আসনটি রয়েছে সেটির যে দুটি ইউনিয়ন, যেটি ফরিদপুর ২ আসনের পাশে অবস্থিত, সেই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কিন্তু সেই দুটি ইউনিয়নকে কেটে নিয়ে কিন্তু ফরিদপুর ২ এর সাথে সম্পৃক্ত করার পর থেকেই কিন্তু আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকেই ঢাকা খুলনা মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। সেই সাথে রেলপথও কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে অবরোধ কর্মসূচির সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে স্পিড বোট উল্টে এক নারী ও ৩ শিশু নিখোঁজ হবার ঘটনায় ৩ শিশুর মরদেহ মিলেছে। এখনও নিখোঁজ একজনের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন রোজিনা আক্তার। স্পিডবোটটি করে বরযাত্রী রওনা হওয়ার আগে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হয় ধনু নদীতে। এক পর্যায়ে সেখানে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় বাকিরা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও নিখোঁজ হন ৪ শিশু ও নারী। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ১ ঘণ্টা সেখানে তার মরদেহ রাখা হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। তার শেষ ইচ্ছে অনুযায়ী বাবা মায়ের কবরের পাশে কিংবদন্তি এই শিল্পীকে দাফন করা হবে। এদিকে বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। এছাড়া সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ করা কয়েক হাজার নৌকা ও ট্রলার অযত্নে আর অবহেলায় নষ্ট হতে বসেছে। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে, ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা
প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। প্রতিনিধি ফজল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর চিত্র। শুধু বুড়িগোয়ালিনী নয়, কদমতলা, কৈখালী ও কবাদক স্টেশন সব জায়গাতেই একই চিত্র। বিভিন্ন সময় অবৈধভাবে বনে প্রবেশের দায়ে বন বিভাগের অভিযানে জব্দ হওয়া অন্তত 2000-এর অধিক ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে। তবে এ বিষয়ে বন বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। শুধু টাকা যে টাকা দেয় এইভাবে তার ছাড়ি দিয়ে আসা, যে না দেয় সেগুলা নিয়ে এসে এইভাবে ফেলাইতে হয়। ছেলে মেলে দেয় যদি, তাহলে তো আমরা গরিব মানুষের কিছুটা বেঁচে যেতে পারি। আটকা পড়ি যে এরা লোক নিতে পারে, দিলে আরো তো ভালো হয়। আটক নৌযানগুলো দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা গ্রহণের দাবি জানান সচেতন মহল। দ্রুত কেস নিষ্পত্তি করে আবার এই মালিকদের অল্প পয়সা বা নির্ধারিত টাকায় ফিরিয়ে দেওয়া যায়, তাহলে গরিব এই যে এখানকার মল, জেলে, বাওয়ালি এরা যেমন রক্ষা পায় অর্থনৈতিকভাবে, তেমনি সরকারও অনেক রাজস্ব আয় হয়। এ বিষয়ে বন বিভাগের এই কর্মকর্তা জানান, মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়া দীর্ঘ হওয়ার কারণেই নৌযানগুলো অযত্নে অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, হাতিয়ার এই বিষয়গুলো আমরা আলামত হিসেবে রেখে দিই। যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো রায় না দেন অথবা নিষ্পত্তি না হয়, আলামত হিসেবে আমাদের রাখার বাধ্যবাধকতা আছে। এই জন্য জব্দকৃত অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এগুলো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো আদেশ না দেন। সুন্দরবনে জব্দ হয় এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশের মতো টাঙ্গাইলেও চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। একই সাথে চলছে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জার কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 27শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার 12টি উপজেলায় এবার সম্ভাব্য 1220টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা। বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। প্রতি বছরই আমরা এই দুর্গা ঠাকুরের কাজ করি এবং কম বেশি মন্দির ডিজাইনের কাজ করে থাকি। ফাটা মোটা আছে যে জুড়িয়ে হাতে ঠাকুর আমরা রং করব। এটা বানাইতে 7 থেকে 10 দিন সময় লাগে আর কি। অনেক কাজ আছে, মাটি লাগানোর পর রঙের কাজ আছে, আরো ভিন্ন কাজ আছে, নস্কার কাজ আছে। পূজারীরা বলছেন, এবারের শারদীয় দুর্গোৎসবে বিশ্ব শান্তি ও হানাহানি মুক্ত পৃথিবী গড়ার প্রার্থনা করবেন তারা। আমরা শান্তিপূর্ণভাবেই এখানে পূজা উদযাপন করে থাকি। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে খুব সুন্দরভাবে আমরা এই পূজাটা করে আসছি। আমাদের দুর্গাপূজা প্রতি বছরই আমরা খুব সুষ্ঠুভাবে করতে পারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। আমাদের দুর্গাপূজা সার্বিক এবং সুন্দরভাবে হওয়ার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পুরো আশ্বাস দিয়েছে আমাদের পূজা সুন্দর এবং সার্থক করবেই তারা। আর জেলা পুলিশ সুপার বলছেন, পূজার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, প্রায় 150 শতাধিক অধিক গুরুত্বপূর্ণ এবং প্রায় 300 গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সাধারণ আকারে আমরা একটি প্যারামিটার ভাগ করেছি এবং এটাকে কেন্দ্র করে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গবাদি পশুর বিকল্প খাবার হিসেবে খাওয়ানো হচ্ছে কলার ঘাউর।
দানাদার খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং বোরো মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকরা পর্যাপ্ত খড় শুকাতে না পারায় বিকল্প খাদ্য হিসেবে কলার ঘাউর খাওয়ানো হচ্ছে গবাদি পশুকে। প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানো তথ্যচিত্রে আবু সাইদপুর রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বিভিন্ন পাড়াগ্রামে স্বল্প আয়ের পশুপালনকারীরা বাধ্য হয়ে গবাদি পশুকে আঁশজাতীয় খাদ্য হিসেবে কলার ঘাউর টুকরো টুকরো করে খাওয়ানো হচ্ছে। গরু মহিষের খাদ্য চাহিদা মেটাতে বিকল্প হিসেবে স্থানীয় হাট থেকে সংগ্রহ করা কলার ঘাউরের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন তারা। এতে করে পশুর পুষ্টি চাহিদা মেটার পাশাপাশি সাশ্রয় হচ্ছে অর্থ, যা গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত সহায়ক। সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রাকৃতিক খাদ্য হয় গবাদি পশুর জন্য কৃত্রিম খাদ্যের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গরিব মানুষ হাতে করে পেটে খাই, এত সামর্থ্য নেই আমার এইসব গুঁড়ো ভুষি সবসময় কিনবার খিলাম। গরু আমরা পালতে পারি না, আমাদের ফলের সংকট এবং ঘাসের সংকট, গরু বেশি, আমাদের কষ্ট করে। দানাদার খাদ্য ও ঘাস ভুষির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে স্বল্প আয়ের পশুপালনকারীরা গবাদি পশুর বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছেন কলার ঘাউর বলে জানালেন প্রাণী সম্পদের এই কর্মকর্তা। আমরা এইগুলো আঁশ জাতীয় খাবার হিসেবে ব্যবহার করতে পারি আপৎকালীন সময়ে, যখন আমাদের প্রাকৃতিকভাবে গোখাদ্যের সংকট দেখা যাবে তখন। তবে আমরা খামারিদেরকে বলবো যে এটা অত্যন্ত সতর্কতা এবং সাবধানতার সঙ্গে এবং পরিমাণ মতো এটি যেন গরুকে খাওয়ানো হয়। খামারিরা চাইলে কলার ঘাউরের সঙ্গে খড় বা অন্য সবুজ ঘাস মিশিয়ে দিতে পারেন। এতে গরু মহিষের পুষ্টির ভারসাম্য বজায় থাকবে এবং কোনো ঝুঁকিও থাকবে না। আবু সাইদপুর, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। ভোলার বহুল আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মাওলানা নোমানীর বড় ছেলে 17 বছর 3 মাস বয়সী রেদওয়ান ছুরিকাঘাতে বাবাকে হত্যা করে। শনিবার ভোলা পুলিশ সুপার এর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার শরীফুল হক। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, বাবার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রেদওয়ানের মধ্যে। বিভিন্ন ধরনের মুভি দেখে রেদওয়ান তার বাবাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য সে অনলাইনের মাধ্যমে একটি ছুরি আনে এবং সেই ছুরি দিয়ে একা ঘরে বাবাকে হত্যা করে। পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিহত মাওলানা আমিনুল হক নোমানের ছেলে রেদওয়ানুল হক তার পিতাকে হত্যার কথা স্বীকার করে। জনাব আমিনুল হক ওরফে নোমানী হুজুর ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন। গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন। আর পুলিশ 999-এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের স্টেডিয়াম ভবন সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শনিবার শহরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 2টি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 3 সদস্যের কমিটি কাজ করবে হামলা ভাঙচুরের বিষয়ে, আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের আরেকটি কমিটি কাজ করবে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারির বিষয়ে। কথার জালে মানুষকে বিভ্রান্ত করা বিএনপির নীতি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ি আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে মানুষকে ভুলিয়ে রাখার দল নয়। মেয়েদের স্কুলে লেখাপড়ার জন্য কোনো বেতন দিতে হয় না, এটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ।
ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় আমানুল্লাহ আমান বলেন, জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমেই বিএনপি বিজয়ী হবে। কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হলে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। ডাকসু নির্বাচন দেখে বিএনপি নেতাকর্মীদের দুর্বল হলে চলবে না। বাংলাদেশের 85% মানুষ বিএনপিকে ভালোবাসে। কসবা আখাউড়া উপজেলা বিএনপির ঘাঁটি, সঠিক প্রার্থী দিলে এ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় কৃষক দল নেতা নাসিরউদ্দিন হাজারী। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাসিরউদ্দিন হাজারীর সমর্থনে শনিবার পৌর শহরের সড়ক বাজারে বর্ণাঢ্য র্যালি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও নিরাপদ দেশ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ফকিরাবাদে ধানশিস হাউস চত্বরে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের 4 আসনের সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ। বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার সংসদীয় আসন হিজলা মুলাদির অন্যতম সমস্যা নদী ভাঙন, যা স্থায়ী বাঁধ প্রকল্পের জন্য আগামীতে কাজ করতে সকলের দোয়া এবং সহযোগিতা চান। এ সময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ ইউনিটির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশ লেভেলিং প্লেইং ফিল্ড সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইনসাফপূর্ব নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। বর্তমান নির্বাচন ব্যবস্থা ভারসাম্যপূর্ণ নয়। শনিবার শহরে পৌর মুক্ত মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা গাজী নিয়াজুল করিম, মাওলানা নেসার আহমদ নাসিরি, মাওলানা হোসাইন আহমদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন। জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের জন্য অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠান। শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। প্রায় 300 সদস্য ও তাদের পরিবারের সদস্যরা পেয়েছেন ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। মাত্র 50 টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং 1200 টাকায় 9টি গুরুত্বপূর্ণ হেলথ চেকআপের প্যাকেজও ছিল ক্যাম্পে। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মির্জাপুর উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ ভবানী প্রাসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর ফজলুল হক। অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। লেখাপড়া কে করাবে? শিক্ষক। সেই শিক্ষক ছাড়া ছেলে মেয়েরা মানুষ হতে পারবে না। অতীতের ভুল থেকে সংশোধন হয়ে তাদেরকে আমাদের সঠিক পথ নির্দেশনা দেওয়া, এইটা কিন্তু আমাদের দায়িত্ব। সুশিক্ষায় শিক্ষিত করে
আজকে জিপিএ 5 পেয়েছে, সেজন্য আমি আপনাদের শিক্ষকবৃন্দদের অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধার সাদুল্লাপুরে রাষ্ট্রীয় মর্যাদার বীর মুক্তিযোদ্ধা মুকুলার রহমান মুকুলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়ন্তপুর পশ্চিমাপাড়া গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে গার্ড অব অনার ও জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা মুকুলুর রহমান মুকুলকে গার্ড অব অনার প্রদান করেন। পরে গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নূরপুর এম.এ. হান্নান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান। মনুমিয়া সর্দারের সভাপতিত্বে আকবর হোসেন শ্যামলের সঞ্চালনায় মাঠে চাতলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব খান, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্বাস আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।